Nightmare. The oldest and strongest emotion of mankind is fear. And the oldest and strongest kind of fear is the fear of the unknown. H.P. Lovecraft. আজকের গল্পটি সত্যিই কিছুটা ভয়ানক। There are some things that may be disturbing to some people. অর্থাৎ এখানে কিছু কথা রয়েছে যা কি অনেকজনকেই অস্বস্তিতে ফেলতে পারে, তাই একটু সতর্কভাবেই গল্পটা শুনবেন। অবশ্যই স্কেয়ার অ্যালার্ট। আজকের গল্প র্যান্ডলফ কার্টারের স্বীকারোক্তি। লেখক H.P. লাভক্রাফট। মাননীয় জুরি মহোদয়গণ, অনুগ্রহ করে বিচারের নামে প্রহসন বন্ধ করুন। আপনারা প্রয়োজনে জেলে ভরে দিন, নির্বাসনে দিন, এমনকি ফাঁসি কাঠেও ঝুলিয়ে দিতে পারেন। তবে আমার দৃঢ় ধারণা আপনারা সুবিচার করছেন না। বিচারের নামে এই প্রহসন একেবারেই বাঞ্ছনীয় নয়। হয়তো আপনারা বলে বসবেন আমার স্বীকারোক্তি অস্বচ্ছ, তবে আমি যা বলেছি পুনরায় তাই বলবো। অর্থাৎ পূর্বে যা বলেছি এখনও তাই বলবো। আমার যা স্মরণে ছিল তা একেবারে হুবহু বলেছি, কিছুই গোপন করিনি, ঘটনার বিকৃতিও ঘটায়নি। আরও একটা কথা যা আমার কাছেই পরিষ্কার নয় তা আপনাদের কাছে পরিষ্কার করে বলবই বা কী করে? কেবল বলতে পারি আপনারা আমাকে ভুল বুঝছেন। বন্ধুর মৃত্যুর জন্য কিন্তু আমি দায়ী নই। দায়ী হলো এক ভয়ঙ্কর অভিশপ্ত কালো থাবা যা আমাকে সর্বক্ষণ আতঙ্কে রেখেছে, আমার অস্থির মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি পুনরায় বলছি, ধৈর্য ধরে শুনুন, তারপর বিচার করবেন। যা সাজা দেবেন তা মাথা পেতে নেব। যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত। যে ঘটনা ঘটেছিল আমি তার নিখুঁত বিবরণ দিতে পারি, কিন্তু যে ঘটনার সম্পর্কে আমার কিছু জানা নেই তার বিবরণ দেব কী করে মাননীয় জুরিগণ? কিছুতেই বলতে পারবো না হার্লে ওয়ারেনের কী হয়েছিল,
যদি সে জীবিত থাকতো তাহলে সে নিজেই বলতে পারত কী ঘটনা ঘটেছিল। দয়া করে আমাকে দায়ী করবেন না। অকপটে বলছি, গত 7 বছর আমি তার পেছনে ছায়ার মতোই লেগেছিলাম। আমাদের বন্ধুত্বের কথা সবাই জানত। আমার বন্ধুটির ছিল এক অদ্ভুত জগৎ নিয়ে কাজ। সেই জগৎ সকলেরই অজানা। সেই বিপজ্জনক গবেষণায় আমি ছিলাম তার সহযোগী। কোনো কাজ হাত দেবার আগে সে আমাকে নানা প্রশ্ন করত। আমাদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হতো। আমার স্মৃতি কেমন যেন ঝাপসা হয়ে আসছে। যদিও সাক্ষী আমার বিরুদ্ধেই বয়ান দিয়েছে। সে নাকি স্বচক্ষে দেখেছে সেই ভয়ঙ্কর রাতে আমাদের দুজনকে জলার ধার দিয়ে যেতে। আমার হাতে নাকি ছিল টর্চ, কোদাল ও টেলিফোন। ওই সব কিছুই সেই ভয়ঙ্কর রাতে কাজে লেগেছিল। সেই স্মৃতি এখনো আমার মনে জ্বলজ্বল করছে। ঠিক এই পর্যন্তই। তারপর আমার কিছুই মনে নেই। আমার অচেতন দেহ ভোরে জলার ধারে কেন খুঁজে পাওয়া গিয়েছিল তার কারণ আমি আপনাদের বলেছি। তার বেশি আর কিছু আমি জানি না। তবে এটা ঠিক যে জলার ধারে আপনারা এমন কিছু খুঁজে পাননি যা সেই ভয়ঙ্কর রাতের ঘটনার সাথে যোগসূত্র থাকতে পারে। আমি পূর্বে যা বলেছি তা পুনরায় বলছি। সে রাতে যা দেখেছি ও শুনেছি তার চেয়ে বেশি কিছু জানি না। হয়তো সেটা একটা দুঃস্বপ্নও হতে পারে। আর তাহলেই আমি সব থেকে বেশি খুশি হতাম। আমি যখন একেবারে একা নিঃসঙ্গ অবস্থায় থাকি তখনই এই ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্যটা আমাকে তাড়া করে বেড়ায়। আমি তো আগেই বলেছি আমার বন্ধুটির নানা বিষয় নিয়ে পড়াশোনার শখ ছিল। তার লাইব্রেরিতে অজস্র বই ছিল, অদ্ভুত সব বিষয়ে। নিষিদ্ধ, দুর্লভ, দুষ্প্রাপ্য বইও ছিল। ওয়ারেন অনেক ভাষা জানত, তাই নানা ভাষার বই পড়তে পারত। আমিও ওই সব বইয়ের পাতা উল্টাতাম। মাঝে মাঝে কিছু বুঝতে পারতাম, কিছু ছিল আমার কাছে দুর্বোধ্য। উর্দু ভাষারও বই ছিল। শয়তানকে জাগিয়ে তোলার যে বইটা এই ঘটনার জবনিকা পাত করেছে সেটি যে কোন ভাষায় লেখা তা ঠিক বলতে পারবো না, কারণ ওই বইয়ে যে লিপি বা অক্ষর দেখেছি সেই সব পূর্বে কোনোদিনও দেখিনি। সেই বইয়ের বিষয়বস্তু কী ছিল তা ওয়ারেন আমাকে বলেনি। তবে তার মুখ থেকেই শোনা বইটা ছিল সাংঘাতিক বিষয়ের উপর। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম সেই বইটিতে ওয়ারেনের আগ্রহ বেশি। আমারও বিষয়টা নিয়ে কৌতূহল হতো, কিন্তু ভাষা দুর্বোধ্য হওয়ায় আমি কিছুই জানতে পারতাম না। বন্ধুর কাছে ওই বিষয়ে জানতে চাইলে সে এড়িয়ে যেত। সেই বইটার মলাটও আমাকে ভীষণ আকর্ষণ করত, আমাকে বারবার টানত। তবে ভেতর থেকে বারবার কে যেন বলতো,
শ্রেয়, ভয়াল, ভয়ঙ্কর সব। বেশ কিছুদিন ধরে ওয়ারেনকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত দেখলাম। ভাবতাম হয়তো সে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে, নতুন কোনো অনুসন্ধান বা আবিষ্কারের নেশায় মগ্ন হয়ে আছে। একদিন তো বন্ধুকে জিজ্ঞেসই করে ফেললাম, কি এত চিন্তা করো বলো তো? যুগ যুগ ধরে ওরা মাটির বহাল তবিয়তে রয়েছে, ভয়ের কিছু নেই। আমি জীবনে অনেক ভয়ঙ্কর ও সাংঘাতিক ধরনের নারকীয় বস্তুর খোঁজ পেয়েছি, যা কোনো জীবন্ত মানুষ কোনোদিনও সংগ্রহ করতে পারেনি। সেদিন আমরা জানতামই না আমরা দুই বন্ধু মিলে কোথায় চলেছি, কি উদ্দেশ্য। গবেষণার ব্যাপারে সে ছিল বড়ই একগুঁয়ে ও জেদি, শেষ না দেখে ছাড়ত না। সে আমাকে শুধু বলেছিল অনুসরণ করবে, কোনো প্রশ্ন করবে না। মাননীয় জুরিগণ সাক্ষী বয়ান দিয়েছে, সে আমাদের নিজের চোখে দেখেছে রাত 11:30টায়, যখন আমরা নাকি জলার ধার বরাবর যাচ্ছিলাম। হয়তো ঠিক বয়ানই দিয়েছে, আমার ব্যাপারটা পরিষ্কার মনে নেই। নেশা করলে মানুষের যে অবস্থা হয়ে থাকে, আমারও তাই অবস্থা হয়েছিল। কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছি এসব জানা সম্ভব হয়নি। মনে পড়ে কেবল ওয়ারেনের কণ্ঠস্বর, প্রশ্ন না করে অনুসরণ করো। অস্পষ্ট মনে আছে, অনেক পথ চলার পর আমরা পুরনো এক কবরখানায় হাজির হয়েছিলাম। কবরখানার চারদিক ঝোপ জঙ্গল ও কাটা গাছে ভরে উঠেছে। সেই সব ঝোপ জঙ্গল টপকে আমরা পৌঁছলাম কবরখানার একেবারে শেষ প্রান্তে। চাঁদের আলো ঠিকরে পড়েছে সর্বত্র। চারদিকে একটা ভ্যাপসা পচা গন্ধ, যা সহ্য করতেও কষ্ট হচ্ছিল। ওয়ারেন বলেছিল, এসব স্থানে এ ধরনের গন্ধই বিরাজ করে। বহু যুগের নিশিম জমাট নীরবতা চিরে আমার বন্ধু ওয়ারেন ও আমি সেই কবরখানা খুঁটিয়ে দেখতে শুরু করলাম। বেশ কয়েকটা ভাঙাচোরা কবরখানা দেখার পর একটা বিশেষ কবরখানার কাছে গিয়ে দাঁড়ালাম। চাঁদনি রাত, একেবারে নিঝুম। মাথার ওপর কাস্তের ফলার মতো বাঁকানো চাঁদ। সেই স্নিগ্ধ আলোয় কবরের উঁচু পাথরগুলোকে যেন মনে হলো সারি ধরে দাঁড়িয়ে থাকা সৈনিক। যে কবরটার পাশে দাঁড়িয়েছিলাম সেটা ঘন ঝোপ জঙ্গলে আর লতায় পাতায় ঢাকা। বন্ধু কয়েক পা উত্তর দিকে সরে গেল। একটা বড় গ্রানাইট পাথরের চাই দেখতে পেলাম। ওয়ারেন কোদাল দিয়ে কুপিয়ে পাথরটা বের করার চেষ্টা করতে লাগলো। দুজনেই হাত লাগালাম। অনেক মেহনত করে অবশেষে পাথরটাকে তুললাম। কি আশ্চর্য, পাথরটা তুলতেই দেখা গেল গর্ত। সেই গর্ত থেকে তীব্র মরা পচা শবদেহের কটু গন্ধ ভেসে এলো। আমার সারা শরীর গুলিয়ে উঠল। অজানা এক আতঙ্কে নিজে অজান্তেই কয়েক পা পিছিয়ে গেলাম। ওয়ারেন কি যেন ভাবছিল। পরে দুজনেই গর্তটার কাছে গিয়ে দাঁড়ালাম। গন্ধটা ততক্ষণে কমে গেছে। টর্চের আলো ফেলা হলো গর্তে। বুঝলাম গর্ত নয়, সেটা বিশাল একটা সুড়ঙ্গ।
দেখলাম সিঁড়ি নেমে গেছে ভেতরের দিকে। ওয়ারেন বেশ কিছুটা সময় সিঁড়িটা পর্যবেক্ষণ করলো। তারপর আমাকে আলোটা গর্তের মুখে ফেলতে বলল। সুড়ঙ্গের ভেতর টর্চের আলো ফেলতেই ওয়ারেন সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। আমি নামতে গেলে আমাকে নিষেধ করলো, বলল, তুমি নামবে না, কারণ ভেতরের নারকীয় ও বীভৎস দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। যেহেতু মানসিকভাবে তুমি দুর্বল, সঙ্গে গেলে তোমার মৃত্যুও হতে পারে। বন্ধু, পুনরায় বলছি, নিচের দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। এতদিন আমার লাইব্রেরিতে বসে যা দেখেছ, যেসব বই পড়েছ, সেই তুলনায় আজ যা দেখতে চলেছি তা বহুগুণ নারকীয়, একেবারে নরক দর্শন। লোহার মতো কঠিন স্নায়ুর অধিকারী না হলে কেউ বেঁচে ফিরবে না। তুমি বিশ্বাস করো বন্ধু, তোমাকে সঙ্গী হিসাবে পেলে আমি খুশি হতাম। যেহেতু তোমাকে ভালোবাসি, তাই উন্মাদে পরিণত করতে চাইব না, মৃত্যুর মুখে ঠেলে দিতেও পারবো না। কি যে ভয়াবহ জিনিস তা তুমি কল্পনা করতে পারবে না। আমি টেলিফোনে তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, কথা দিলাম। আমার কানে এখনো সেই কণ্ঠস্বর বাজে। মনে পড়ে নিচে নামা নিয়ে আমার সঙ্গে অনেক বাকবিতণ্ডা হলো। অবশেষে ওর কাছে হার মানলাম, তবে খুশি হতে পারলাম না। আমি জানতে চাইছিলাম নিচে কি এমন আশ্চর্য জিনিস আছে যা ওয়ারেনকে টানছে নিচে। বিপদের মধ্যে কি বন্ধুকে ছাড়া যায়? কিন্তু সে জেদি এবং একগুঁয়ে, তাই আমাকে হাল ছাড়তে হলো। টেলিফোনে সে যোগাযোগ রাখবে কথা দিয়েছিল, সে কারণে বিতর্কের অবসান ঘটিয়ে আমার সঙ্গে হাত মিলিয়ে তরতরিয়ে নিচে নামতে লাগলো। আমি ওপর থেকে টর্চের আলো ফেলতে লাগলাম। টেলিফোনের ওপাশে ওর নিঃশ্বাসের শব্দ পেলাম। এক সময় তাকে আর দেখা গেল না। মনে হলো সুড়ঙ্গটা বাঁক নিয়েছে। ওয়ারেন বাঁক পেরিয়ে চলে গেছে। আমি একা দাঁড়িয়ে রইলাম উপরে। টর্চের আলোয় ঘড়িটা দেখলাম। টেলিফোনে কান পাতলাম ওয়ারেনের কণ্ঠস্বর শোনার জন্য। প্রায় 25 মিনিট কেটে গেল। নির্জন পরিত্যক্ত জায়গাটা আমাকে চঞ্চল করে তুলল। ভীষণ উত্তেজনায় ওয়ারেনকে ডাকতে শুরু করলাম। চাপা ও সতর্ক কণ্ঠস্বর শোনা গেল। ওই কণ্ঠস্বর আমার একেবারে অচেনা লাগলো। সে বলল, কোনো ভয় নেই বন্ধু, আমি নরকের পথে অনেকটাই এগিয়েছি। তোমাকে এসব দৃশ্য দেখতে হয়নি বলে আমি খুশি। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। তারপর একেবারে চুপচাপ, কোনো কথা নেই। 5, 10, 15 মিনিট ধৈর্য ধরতে পারলাম না। ভাবলাম আমি সিঁড়ি বেয়ে নেমে যাই, ব্যাপারটা সচক্ষে দেখে আসি। কিন্তু বন্ধুর নিষেধের কথা স্মরণে এলো। পুনরায় ওয়ারেনের কণ্ঠস্বর শোনা গেল টেলিফোনে। কার্টার, একেবারে ভয়াবহ, অবিশ্বাস্য, বীভৎস ও নারকীয় দৃশ্য। আমি সচক্ষে দেখেও বিশ্বাস করতে পারছি না।
আমার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। তবুও কোনো মতে ক্ষীণ কণ্ঠে জানতে চাইলাম, তুমি কি দেখতে পাচ্ছ? আমাকে বলো না ওয়ারেন, আমি শুনতে চাই। কি জিনিস রয়েছে এখানে? ভয়ঙ্কর কিছু? বীভৎস নারকীয় কিছু? নাকি কোনো বিপুল রত্নধন? ওয়ারেন, আমাকে সব খুলে বলো। আমি রীতিমতো অধৈর্য হয়ে উঠেছি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কার্টার। সচক্ষে দেখেও বিশ্বাস করতে পারছি না কিভাবে সব দানবীয় ও নারকীয় কাজ করা যায়। আমার কাছে এসব দুঃস্বপ্ন মনে হচ্ছে। রক্ত মাংসের কোনো মানুষ এসব নারকীয় দৃশ্য সচক্ষে দেখে কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। ওয়ারেনের কণ্ঠস্বর হঠাৎ থেমে গেল। আমি কিন্তু থামছি না। প্রশ্নের পর প্রশ্ন করে চলেছি। জিজ্ঞেস করেছি বারবার, কি দেখছো তুমি? মরা পচা গলা মানুষ? বলো না। নীরব হয়ে গেলে কেন? হঠাৎ কানে এলো এক আর্তনাদের শব্দ। আর্তনাদ ওয়ারেনের। ঈশ্বরের দোহাই কার্টার, তুমি দয়া করে গর্তের মুখটা বন্ধ করে দাও। ওই পাথরটা দিয়ে চাপা দাও। দেরি করবে না একেবারে। কি সর্বনাশ! সুড়ঙ্গের মুখ বন্ধ করব কেন? আমি চিৎকার করে উঠলাম। ওয়ারেন টেলিফোন মারফত বলতে লাগলো, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। দ্রুত গর্তের মুখ বন্ধ করো কার্টার। তারপর ওখান থেকে দ্রুত পলায়ন করো। তাড়াতাড়ি করো, সময় নেই। কিন্তু ওয়ারেন, তোমাকে ফেলে যাব কি করে? কথা বলার সময় নেই। যা বলছি তাই করো, তাড়াতাড়ি। সর্বনাশ হয়ে যাবে না হলে। তবু আমি বন্ধুর কথা মতো কাজ করতে পারলাম না। ওর প্রতি ভীষণ রাগ হচ্ছিল। এতটা বাড়াবাড়ি না করলেই পারত। আমার মনে হলো, নিচে যা কিছুই ঘটে থাকুক না কেন, ওয়ারেন বিপদে পড়েছে নির্ঘাত। ওকে ফেলে পালাবো কি করে? বরং ওকে সাহায্য করতে নিচে নামা উচিত। বন্ধুর কর্তব্য তাই। সাত প্যাচ ভাবছিলাম, নিজের মধ্যেই দ্বন্দ্ব। কি করা উচিত আমার? সেই মুহূর্তে পুনরায় ওয়ারেনের কণ্ঠস্বর শুনতে পেলাম। কার্টার, সুড়ঙ্গের মুখটা এক্ষুনি বন্ধ করো। ওকে আটকাও। আমি জানতাম আমার সিদ্ধান্তের কথা। বন্ধু, আমি নামছি নিচে। ওয়ারেন আতঙ্কগ্রস্ত হয়ে বলে উঠল, কার্টার, এ কাজ করো না। তুমি অনুভব করতে পারছো না কি নারকীয় ঘটনা ঘটতে চলেছে এখানে। তুমি গর্তের পাথর দিয়ে পালিয়ে যাও এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব। কাপুরুষের মতো পালিয়ে যাব তোমাকে ছেড়ে? তা আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত সিদ্ধান্তে পৌঁছালাম। সিঁড়ি বেয়ে নামলাম তরতরিয়ে। সুড়ঙ্গের পথ ধরে কিছুটা যেতেই ওয়ারেনের বীভৎস আর্তনাদ কানে এলো। সে বলছিল, কার্টার, এখনো বলছি, পালিয়ে যাও। গর্তের মুখে পাথর চাপা দাও। দুজনের মরার থেকে একজনের মরা ভালো নয় কি বন্ধু? পাথরটা। ইতিমধ্যে ওয়ারেনের কণ্ঠস্বর থেমে গেল। অদ্ভুত একটা বিকট কণ্ঠস্বর কানে এলো।
অনুমানে বুঝতে পারলাম সব শেষ, কিছুই আর করার নেই। কানে এসে বাজল ওয়ারেনের অচেনা কণ্ঠস্বর, পালাও কার্টার, বন্ধ করে দাও সুড়ঙ্গের মুখ। আমি তবু চিৎকার করে টেলিফোন মারফত জানলাম শেষবারের মতো, ওয়ারেন, তুমি কোথায়? একটিবার সাড়া দাও, বলো তোমার কী বিপদ হয়েছে। এরপর সেই ভয়ঙ্কর, অবিশ্বাস্য ও অবর্ণনীয় নারকীয় ছায়া আমাকে যেন আষ্টে পৃষ্ঠে গ্রাস করতে শুরু করলো। ওয়ারেনের শেষ সতর্কতার কথা শোনার পরে আমার কেন যেন মনে হলো আমি যুগ যুগ ধরে এই কবরখানার মধ্যেই বসে রয়েছি একাকী। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, ওয়ারেন, তুমি কি সুড়ঙ্গের মধ্যে আছো? তারপর ভেতর থেকে যা শোনা গেল তা জীবিত কোনো মানুষ কোনো যুগে কোনো দিনও শোনেনি। মাননীয় জুরি মহোদয়গণ, আমি কিছুতেই সেই কণ্ঠস্বরের বিবরণ দিতে পারবো না। সেই আতঙ্কগ্রস্ত অবস্থার ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ সেই বীভৎস বিকট ওই শব্দ আমার কানে ঢোকা মাত্রই আমি জ্ঞান হারিয়ে ফেলি, সব কিছু একেবারে ভুলে যাই, হাসপাতালে ভর্তি করতে হয়। জ্ঞান পুনরায় ফেরা না পর্যন্ত সেই অচেতন অবস্থাতেই ছিলাম। আমার মনে হয় সেটা নরক থেকে উঠে আসা কোনো বীভৎস বিকৃত শব্দ কণ্ঠস্বর, দূরের কোনো অপার্থিব শব্দ বা স্বর হতে পারে। শুধু এটুকু বলতে পারি, যখন ওই কণ্ঠস্বর শুনেছিলাম তখন আমি রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো স্তম্ভিত হয়ে কবরখানার ঝোপ জঙ্গলে ভরা ভগ্নস্তূপের মধ্যে বসে কবরের খোলা সুড়ঙ্গের দিকেই তাকিয়েছিলাম। নিচে সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছিল এক ভয়ঙ্কর নারকীয় কণ্ঠের সুর, ওয়ারেন শেষ, তার দেহ থেকে আমরা রক্ত চুষে খাচ্ছি। সমাপ্ত। পরবর্তী গল্পের আপডেট পেতে নাইটমেয়ার স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। গুড বাই।